যার লেখা দিয়ে শুরু করব তিনি সুশান্ত বরাট, জুনবেদিয়া, বাঁকুড়া থেকে লিখেছেন আমাদের। একেবারে যাকে বলে নাছোড় মুষলধারা। বসন্ত পঞ্চমীর সকালে এমন পাগল পাড়া ধারা মানা যায়? আজ সরস্বতী পুজো, কচি কাচাদের সারা বছরের অপেক্ষা, প্রস্তুতি, পরিকল্পনা সব গেল ভেস্তে। হবু পড়ুয়াদের হাতে খড়ির সঙ্গে সঙ্গে কিশোরীদের শাড়ি আর কিশোরদের ধুতি পাঞ্জাবির হাতে খড়িও যে হয় আজই। ক্রমাগত বৃষ্টিতে আমাদের গ্রামের একমাত্র চলার পথ কাদায় পাঁকে, যাকে বলে দই কদলির পাক হয়ে গেছে। দূর, ভাল লাগে না। এমন সময় বৃষ্টি সামান্য থামতেই রাতুল বাবার ধবধবে সাদা ধুতি আর নকশা করা পাঞ্জাবি পরে কোঁচা বাগিয়ে সন্তর্পণে পা টিপে টিপে কাদা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে কলেজের দিকে। এবছর পুজোর সেক্রেটারি রাতুল, পুজোর সব দায়িত্ব তার। ওদিকে ক্লাস 9-এর সুরঞ্জনাও মায়ের নতুন কমলা রঙা তাঁতের শাড়ি, হাত ভর্তি চুড়ি, গুলঞ্চ গোজা খোঁপা, হাই হিল জুতো পরে একেবারে রেডি। প্রতি বছরের মতো স্কুলের পুজোর ভার এবারও ক্লাস 9-এর। সুরঞ্জনা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। খুব সতর্ক হয়ে ধীরে ধীরে সাইকেল চালাতে চালাতে সুরঞ্জনার মনে হচ্ছে সে যেন দড়ির ওপর সাইকেল চালাচ্ছে, মাদারির খেলায় যেমন হয় আর কি। এ পর্যন্ত সব ঠিকই ছিল। বিপত্তি ঘটল চলার পথে আর চোখে রাতুলকে দেখতে গিয়ে। উফ, কি লাগছে রাতুল দেখে, একেবারে নায়ক। মনে মনে বিড়বিড় করে সুরঞ্জনা। এই রাতুলকে দেখতে গিয়েই হলো সর্বনাশ। হ্যান্ডেল টলতে টলতে সাইকেল ব্যালেন্স হারিয়ে যথারীতি পড়ল কাদা জলে। হে মা, এবার কি হবে? শাড়ি তো কাদায় একসা। কাদা জল মাখা সুরঞ্জনাকে ভূতের মতো লাগছে। দু চোখ বেয়ে কান্না আসছে। কি করে স্কুলে যাবে? এদিকে সাইকেল সহ সুরঞ্জনা ধপাস করে কাদা জলে পড়তেই এই এতখানি কাদা জল ছিটকে এসে ধুতি পাঞ্জাবির যাতা অবস্থা। সাধের সেক্রেটারির সাজ মাটি। রাতুল রাগে চিৎকার করতে থাকে। ফ্রক পরেই সামলাতে পারে না, আবার শাড়ি পরেছে। কাদায় সুরঞ্জনাকে পড়ে থাকতে দেখে রাতুল বিড়বিড় করে, ঠিক হয়েছে, অন্যের সাজ নষ্ট করার ফল এটা। এমন সাজে রাতুলি বা কি করে কলেজে যাবে? দুজনেই দুজনের দিকে রাগে ক্ষোভে অগ্নিদৃষ্টিতে চেয়ে আছে। এমন দুর্যোগে চলার পথে কেউ সাহায্য করতে না আসায় অগত্যা রাতুলি হাত ধরে তোলে সুরঞ্জনাকে। মুখোমুখি দুজনের কান্না ভেজা চোখগুলো এক হতেই ওদের সব রাগ ফুসমন্তর। দুজনে হো হো করে হেসে ওঠে। সেদিন ওদের হাতের মধ্যে হাত যে আসলে আজীবন চলার পথে একসঙ্গে থাকার অঙ্গীকার ছিল, তা কেই বা জানত? লিখেছেন সুশান্ত বরাট, জুনবেদিয়া, বাঁকুড়া থেকে। এবারই পূর্ব অনিন্দিতা ঘোষের লেখা, এসেছে নেতাজি নগর, কলকাতা থেকে। প্রিয় প্রত্যহীকে, চলার পথে বাবু একটু দয়া করুন, আমি অন্ধ মানুষ। কিংবা দাদা ও দিদিরা, মাসি ও পিসিরা, আপনাদের চলার পথে একটু দাঁড়িয়ে দেখে যান কেমন বিনা কলে ফাঁসবে মশিকের যান। নিত্যনৈমিত্তিক এমন দেখাশোনা চাই বা না চাই লোকাল ট্রেনে কানে ঢুকবেই। আজও তার ব্যতিক্রম নয়। তবে সময়টা ভর দুপুর। ঝিমুনো শরীরের তিরিক্ষি মেজাজের বাড়ি ফেরতা যাত্রীর সন্ধ্য কামরা নয়, বরং হাতল ধরে দাঁড়ানো ভিজে ব্লাউজ থেকে চড়া সেন্ট আর সপসপে পাঞ্জাবির বগল থেকে নির্গত বডি স্প্রের উপস্থিতির কামরা। নতুন তাঁতের শাড়ি আর পাঞ্জাবির সঙ্গে একটি বা দুটি কচি কাচাও জুড়ে আছে। হাফ ছুটি পেয়ে ছুটতে ছুটতে মেদিনীপুর লোকালটা ধরেই ফেলি। লেডিস পর্যন্ত পৌঁছতে পারিনি, ফলে জেনারেলেই উঠতে হলো। গেট থেকে ভেতরে সেধুতে চাইলেও দিচ্ছে কে? ঠাসা কামরা, কাঠফাটা গরমেও। ওহো,
আজ তো জামাই ষষ্ঠী। হাফ ছুটির বাড়ি ফেরতা অফিস যাত্রী আর শ্বশুর বাড়ির চর্বচস্য খেতে যাওয়া জামাইকুল, সঙ্গে আবার তাদের বোঁচকা বুচকি। পা বাড়াবের জো নেই যে। একটু দেখি, একটু আধটু কোনো দেখা দেখি হবে না। হবে গো দিদি ভাই, মা জননীরা, চলার পথে একটু এই ভাইটার কথা শুনে যান। আপনার খুকুমনির আধো আধো বোল ফুটেছে, তার হাতে দিন রংচঙে ছড়ার বইখানি। রেহাই পাবেন মেয়ের দস্যিপনার হাত থেকে, গ্যারান্টি দিচ্ছি। খোকনকে দিন ম্যাজিক স্লেট, আর নিশ্চিন্তে দেখুন সিরিয়াল। আর যদি স্কুলে যাচ্ছে মামুনি, তো প্রথম থেকেই জোর দিন টেন্সের। রাস্তা দিন, রাস্তা দিন, জানলার কাছটায় যেতে দিন। হে এই ওয়াক পাক করে বেরিয়ে এলো পেটের ভেতর যা ছিল। এই রে, শব্দে ভিড়টা পাতলা হতে চোখ গেল বইয়ের ঝোলা কাঁধে, জ্যাবজ্যাবে ঘেমো জামা গায়ে, বাচ্চার ওগ্রানো খাদ্যবস্তুতে, ল্যাপটানো প্যান্টে নির্বিকার চিত্তে এগিয়ে চলেছে জ্যৈষ্ঠের ভর দুপুরে ভর পেটের তাড়নায় খালি পেটটি। ছুটন্ত ট্রেনের শব্দে মিশে যাচ্ছে সুরে বেসুরে। চাইলে কটা টাকার বিনিময়ে নিতে পারেন। দেখুন না আপনার চলার পথে হাতে নিয়ে। শুভেচ্ছান্তে অনিন্দিতা ঘোষ, নেতাজি নগর, কলকাতা। সুমন্ত ঘোষাল আমাদের লিখেছেন বইচি, হুগলি থেকে। চলার সাথী প্রাত্যহিকী। চলার পথে কত কিছুই না নজর কাড়ে। কতবারই আমি চলতে চলতে থেমে গেছি প্রকৃতির সেই সব দৃশ্য দেখে। কাশফুলের বন, শ্বেত বলাকার শাড়ি, নাম না জানা লতাবাহারি ফুলের মেলা, দিগন্ত বিস্তৃত আকাশের মাটির পরে চুম্বন। মনে পড়ছে আমেরিকান কবি রবার্ট ফ্রস্টের তুষার ঝরা সন্ধ্যায় বনের পাশে দাঁড়িয়ে যাওয়া, কিংবা ইংরেজ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সেই ছোট্ট মেয়েটির গান শুনে থেমে যাওয়া। চলার পথে এমন কত না ভালো লাগা জিনিস থাকে যা তুচ্ছ হলেও যার সৌন্দর্যানুভূতি আছে, তার চোখেই সেই সব ধরা পড়ে। সেই একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু দেখার মতো। তবে চলার পথে নানা তিক্ত ঘটনারও সাক্ষী হয়েছে সময় সময়। একদিন স্কুল থেকে ফেরার পথে বাসের সিঁড়িতে পা দিতেই কানে এলো কিছু অশ্লীল শব্দ। বাসে উঠে দেখি একেবারে পিছনের সিটে বসা এক তরুণ উত্তেজিত কণ্ঠে মোবাইলে কারো সঙ্গে ওইভাবে কথা বলে চলেছে। আমি ওকে লক্ষ্য করে বললাম, ভাই একটু সামলে। এরপর সেই তরুণ যে প্রতিক্রিয়া দেখিয়েছিল তার নাই বা বললাম। তবে সেদিন কষ্ট বেশি পেয়েছিলাম ওই বাসে বসে থাকা আমার পরিচিত কিছু বিশিষ্ট জনের নীরবতা দেখে। কখনো এই সিদ্ধান্তে উপনীত হতে পারিনি যে এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি। শারীরিক অসুস্থতায় যাত্রাপথের ভিড়ে বসার জায়গা পেয়েছি। চলার পথেই সহযাত্রী হিসেবে কত জ্ঞানী মানুষের সান্নিধ্যে ঋদ্ধ হয়েছি। আবার চলার পথেই দেখেছি এমন কয়েকজন ভিক্ষুককে যারা স্বল্প কয়েকটি রুটি নিজেদের মধ্যে ভাগ করে খাচ্ছে। অশক্ত দুর্বল বৃদ্ধকে কোনো যুবক হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে, বা কোনো নিঃসঙ্গ যাত্রীর লটবহর কোনো তরুণী বয়ে নিয়ে চলেছে। সবই দেখেছি সেই চলার পথেই, আর মনুষ্যত্বের পাঠ নিয়েছি প্রতি মুহূর্তে সেই চলার পথেই। বৃষ্টি ভেজা দিনের প্রার্থনায় সুমন্ত ঘোষাল, বইচি, হুগলি থেকে লিখেছেন। এবারে পূর্ব সত্যব্রত দত্তর লেখা, এসেছে গড়িয়া, কলকাতা থেকে। প্রতি প্রভাতের পথিক সখা প্রাত্যহিকী। মাত্র কদিন আগে গিয়েছিলাম ভারতবর্ষের উত্তর পশ্চিমে লে, লাদাখ, কার্গিল ও দ্রাস এই সীমান্ত অঞ্চলে। সীমান্তের শেষ জনবসতি তুর্তুক গ্রাম ছাড়িয়ে ভূমিখণ্ড যেখানে গভীর খাদের কিনারায় শেষ হয়েছে, সেই জায়গার নাম থাং। ডাইনে ও বাঁয়ে দুটি সুউচ্চ শুষ্ক রুক্ষ পাহাড়।
বাঁদিকের পাহাড়ে দুটি সাদা পিলার, আর ডাইনের পাহাড়ে দুর্গম উচ্চতায় একটি ছোট্ট বাংকার ভারতের সীমানা নির্দেশ করছে। গাইডের পরামর্শ মতো একটি ভাড়া নেওয়া বাইনোকুলার এদিক ওদিক ঘুরিয়ে দর্শনীয় স্পটগুলো যতটা সম্ভব দেখতে দেখতে হঠাৎ মাথার উপরে জমল ধূসর মেঘ। নিমেষের মধ্যে ছুটে এলো হাড় কাঁপানো হিমেল হাওয়া, আর তার সঙ্গে সঙ্গে জুঁই ফুলের ছেঁড়া পাপড়ির মতো বরফের কণা। আশ্রয় নিতে এবং এক পেয়ালা গরমাগরম কফি খেতে একটি দোকানে ঢুকলাম। আলাপ হলো একজন তরুণ ভারতীয় জওয়ানের সঙ্গে। তিনি ওই অঞ্চলে কর্মরত। কথায় কথায় বললাম, জুনের প্রথম সপ্তাহেই যেখানে এত ঠান্ডা, সেই জায়গায় বর্ষা শীতকালে ওই দুর্গম বাংকারে থাকেন কিভাবে? আমরা ভাবতেও পারি না কি অমানসিক কষ্ট সহ্য করেন আপনারা। রেস্টুরেন্টের সামনে তীব্র ঝোড়ো বাতাসে আন্দোলিত ভারতীয় জাতীয় পতাকাটিকে সামরিক মর্যাদায় সেলাম করে তিনি বললেন, এই হচ্ছে আমার দেশের প্রতীক। দেশমাতৃকা তার সম্মান, স্বাধীনতা, সার্বভৌমত্ব আর অখণ্ডতা রক্ষার যে মহান দায়িত্ব আমাকে দিয়েছেন, তার জন্য আমি গর্বিত। ওই সামান্য অসুবিধা এর কাছে কিছুই না। অভিভূত আমি সেই তরুণ যোদ্ধাকে অভিবাদন জানিয়ে বললাম, আমার এই সীমান্ত অঞ্চল ভ্রমণের সব কিছু মণিরত্ন আমি আজ এখানেই পেয়ে গেলাম। সশ্রদ্ধ নমস্কার সহ নিবেদন, ইতি। বিনীত সত্যব্রত দত্ত, গড়িয়া, কলকাতা। বাণী ঘোষ আমাদের লিখেছেন বোলপুর, বীরভূম থেকে। সেই প্রথম একা ব্যারাকপুরে বাপের বাড়িতে অনুষ্ঠানে যাচ্ছিলাম। আমার স্বামী কাজের দোহাই দিয়ে আমাকে ট্রেনে তুলে দিয়ে তার দায়িত্ব পালন করে বললেন, দাদারা কেউ তোমাকে শিয়ালদায় নামিয়ে নেবেন। জানালার সামনে আরাম করে বসে ভয়ের সঙ্গে বেশ খুশি খুশি স্বাধীন স্বাধীন একটা ভাব মনে উদয় হলো। একজন হাসি খুশি যুবক আমার পাশে বসে আলাপ শুরু করলো। কিছু চিন্তা করবেন না মাসিমা, আমিও শিয়ালদায় যাব। আমি নিশ্চিন্ত হলাম। গুসকরায় ট্রেন থামতে যুবক আমার পাশে রুমাল রেখে বলল, মাসিমা আমার জায়গাটা রাখবেন, আমি আসছি। যুবক জানালার সামনে দাঁড়িয়ে কথা বলছে আর মাঝে মাঝেই হেসে বলছে, মাসিমা দেখবেন কেউ বসে পড়ে না যেন, আমি কিন্তু আপনার পাশে বসবো। হুইসেল দিয়ে ট্রেন গড়াতে শুরু করলো। যুবককে আর দেখতে পেলাম না। বুঝলাম অন্য কামরায় উঠেছে। ট্রেন থেমে গেল। শুনলাম চলন্ত ট্রেনে উঠতে গিয়ে একজন পড়ে গেছে। অনেকেই নেমে দেখতে গেলেন। আমার সামনের সিটের সহযাত্রী এসে বললেন, আপনার পাশের ওই ছেলেটি চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে গেছে। রুমালটা হাতে নিয়ে বসে আছি। দেখলাম রক্তমাখা একটা মাংসপিণ্ড নিয়ে যাচ্ছে। রুমালটা মাংসপিণ্ডের উপর ছুঁড়ে দিলাম। ট্রেন চলতে শুরু করলো। আমার কানে বাজতে লাগলো, মাসিমা আমি আসছি, আপনার পাশে বসবো, পাশে বসবো, বসবো। তারপর আর মনে নেই। শিয়ালদায় সহযাত্রীরাই আমাকে নামিয়ে বসিয়ে রাখলেন। আমাকে দাদার সঙ্গে কথা বলতে দেখে ওরাই ট্যাক্সি ডেকে নিশ্চিন্তে আমাকে দাদার সঙ্গে রওনা করে দিলেন। সেদিন এরাই ছিলেন আমার প্রথম একা চলার পথের বন্ধু। শুভেচ্ছান্তে বাণী ঘোষ, বোলপুর, বীরভূম। রাজলক্ষ্মী পালের লেখা পড়ব এসেছে কৃষ্ণনগর, নদিয়া থেকে। বন্ধু প্রাত্যহিকী। দীর্ঘ 18 বছর ট্রেন পথের নিত্যযাত্রী ছিলাম। কত মানুষের, কত ঘটনার দেখা পেয়েছি এই চলার পথে। কয়েকদিন ধরে দেখছিলাম আমাদের দিকটায় এক মাঝবয়সী মহিলা এসে বসছেন। ঠোঁটে বেশ পুরো লিপস্টিক। পরিধেয়টি কম দামি ছাপা শাড়ি হলেও সুবিন্যস্ত। তাহিরপুর থেকে ট্রেনে উঠেই একটা বসার জায়গা পেলেই ইংরেজি সংবাদপত্র পড়তে শুরু করতেন। আমরা তার সঙ্গে ভাব জমিয়ে জানতে পারি তিনি এই অঞ্চলে নতুন বাসা ভাড়া নিয়েছেন। কলকাতার কোনো এক নার্সিংহোমে তিনি কর্মরত।
এখন থেকে এ ট্রেনেই যাবেন। আমাদের নিত্যযাত্রীদের দলে আর একজন, যদিও ফেরা তার রাতের ট্রেনে। একদিন স্কুল তাড়াতাড়ি ছুটি হওয়ায় আমি ঘন্টা দুয়েক আগের ট্রেনে ফিরছি। ট্রেন কামরায় যেখানে দাঁড়িয়ে সামনেই দেখি সেই মহিলা বসে। তিনি জানালেন তারও নাকি সেদিন ছুটি হয়ে গেছে। পাশেই এক বৃদ্ধা ভিখারি ব্যাগ হাতড়ে টিফিন কৌটো খুঁজেই চলেছেন। বলে যাচ্ছেন, আমার টিফিন কৌটো ওই মহিলা নিয়েছে। প্রথমটায় কামরার কোনো যাত্রী বিশ্বাস করতে পারেনি বৃদ্ধাকে। কেউ ধমকাচ্ছে, কেউ বোঝাচ্ছে। বৃদ্ধা কিন্তু বলেই চলেছেন, আমার টিফিন কৌটোর মধ্যে আধখানা রুটি আর ভেন্ডি ভাজা আছে। অবশেষে অন্যান্য যাত্রীরা বললেন, এতবার যখন বলছেন তখন আপনার ব্যাগটা খুলে ওকে দেখান না। ভদ্রমহিলা ব্যাগ খুলতে নারাজ। তখন অন্য যাত্রীদের সন্দেহ হতে শুরু করে। একরকম জোর করে ব্যাগ খুলে টিফিন বক্স এবং ভেতরে রুটি ভেন্ডি ভাজা পাওয়া গেল। এদিকে ওই মহিলা সামনে আগত স্টেশনে এক প্রকার লাফিয়ে নেমে পড়েন। পরে বৃদ্ধার কথায় জানতে পারি, প্রতিদিন টিফিন কৌটোয় খুচরো পয়সা ভরে নিয়ে তিনি বাড়ি ফেরেন। সেদিন খাবার অবশিষ্ট থাকায় পয়সা অন্যত্র রেখেছিলেন। আরও জানতে পারি, ওই মহিলা নাকি পকেটমারি করবার জন্যই ট্রেনে ট্রেনে ঘোরেন। অবশ্য তারপর কখনো আর ওই মহিলাকে ট্রেন কামরায় আমরা কেউই দেখতে পাইনি। রাজলক্ষ্মী পাল লিখেছেন কৃষ্ণনগর, নদিয়া থেকে। ইবমাল্লা চট্টোপাধ্যায়, নতুন পল্লী, দুর্গাপুর আপনার ঠিকানা। প্রিয় প্রাত্যহিকী, তোমার এ পক্ষের বিষয় আমাকে একটি ঘটনার কথা মনে করিয়ে দিল। আমি হাসপাতালে দীর্ঘদিন কাজ করি। ডিউটি থেকে একটি ভিখারিকে প্রায়ই দেখি, কখনো কালীবাড়ি, কখনো হাসপাতাল চত্বরে ভিক্ষা করতে। হাসপাতাল চত্বরেই একবার দেখি তার এক পা ফুলে ঢোল। আমাদের ড্রপ বক্সে যে ওষুধ পাওয়া যায় ওর মধ্যে থেকে কিছু ওষুধ দিয়েছিলাম। সঙ্গে বলেছিলাম, কেমন আছো কিছুদিন পরে জানিও। এর কিছুদিন পর আবার দেখা, সেই কাঁধে ব্যাগ, হাতে ভিক্ষার বাটি। দেখলাম পাটা প্রায় ঠিক হয়ে গেছে। আমি একটু মানসিক শান্তি পেলাম। দুহাত তুলে উনি আশীর্বাদ করলেন। তারপর বহুদিন আর দেখা নেই। কিছুদিন আগে ডিউটি যাওয়ার পথে দেখি সেই ভিখারি লুটিয়ে পড়ে আছে। একটি বাইক তাকে মেরে দিয়ে চলে যায়। কাঁধের ঝোলার মধ্য থেকে ওকে মারছে রবীন্দ্র নজরুল। দেবমাল্লা চট্টোপাধ্যায় লিখেছেন নতুন পল্লী, দুর্গাপুর থেকে।